আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটির নাম দিতে চেয়েছিলাম যত শিক্ষিত তত বিকৃত। আবার শেষ পর্যন্ত এই নাম পরিবর্তন করে বা সেই নামটি না দিয়ে দিলাম যত পাস তত নাশ। কারণ আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থায়, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যারা ডিগ্রি অর্জন করছেন, সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত যারা অর্জন করছে, তারা আসলে শিক্ষিত হচ্ছে কিনা, নাকি কেবলই কিছু সার্টিফিকেট অর্জন করছে, এই বিষয়টি আসলে আলোচনার সাপেক্ষ বিষয়। এজন্যে আমি যত শিক্ষিত তত বিকৃত এই শিরোনাম না দিয়ে আজকে শিরোনাম বাছাই করেছি যত পাস তত নাশ। আমি আজকের ভিডিওতেও দেখানোর চেষ্টা করব, আলোচনা করব যে আমাদের শিক্ষিত শ্রেণী, আধুনিক শিক্ষায় শিক্ষিত শ্রেণী কিভাবে বিকৃতিতেই স্বীকৃতি দিয়ে চলেছে, অর্থাৎ বিকৃতি তাদের কাছে স্বীকৃতির বিষয়। সেটা একেবারে ছোটখাটো বিষয় থেকে সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। যেমন আমরা যদি দেখি, একজন শিক্ষার্থী, একজন উচ্চশিক্ষিত, যাদেরকে আমরা বলি উচ্চ ডিগ্রিধারী, আমরা যদি তার পোশাক আশাকের দিকে তাকাই, একজন পুরুষ মানুষ কি পোশাক পরছে, বা উচ্চশিক্ষিত পুরুষের পোশাক কি, আমরা শার্ট প্যান্ট, স্যুট, কোট টাই এগুলো দেখি। একজন পুরুষ, তার পোশাকের অবস্থা হলো সে যে প্যান্ট পরিধান করে, সে প্যান্টের শেষ পর্যন্ত সে প্যান্ট পায়ের গিরা পর্যন্ত ঢেকে থাকে। এটা হলো বেশিরভাগ মানুষের চিত্র। আর এই বিষয়টি চিকিৎসা বিজ্ঞানও শেষ পর্যন্ত গবেষণা করে আবিষ্কার করেছে। ইসলাম যে পুরুষদেরকে পায়ের গোড়ালির উপর পোশাক পরতে বলেছে, অর্থাৎ প্যান্ট, লুঙ্গি, জামা, আমরা যাই পরি না কেন, এই পোশাক যে পায়ের গিরার উপরে রাখতে হবে, এটি যে কতটা বৈজ্ঞানিক এবং স্বাস্থ্যসম্মত তা এই যুগের এই আধুনিক বিজ্ঞানের শেষ পর্যন্ত প্রমাণ করে ছেড়েছে। এছাড়া আমাদের পোশাকের অন্যান্য যে দিকগুলো, অর্থাৎ এক কথায় পুরুষদের পোশাক, শার্ট প্যান্ট, কোট টাই, স্যুট, এগুলো কি আসলে আমাদের এই জাতীয় পোশাক? তবে কেন এই পোশাকগুলোকে আমরা আমাদের সবার সাধারণ পোশাক বানিয়ে নিয়েছি? এটি কি বিকৃত নয়? এটি কি বিকৃতি নয়? অবশ্য বিকৃতি। এই বিষয়টির সত্যিকার উপলব্ধির জন্য খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই। আমরা যদি আমাদের জাতীয় নেতাদের দিকে তাকাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোশাকের দিকে তাকাই, আমরা কি কখনো তার গায়ে শার্ট দেখেছি? প্যান্ট তিনি হয়তো স্যুটের সাথে পরেছেন, কিন্তু তার ম্যাক্সিমাম সময় তার পরিধানে আমরা পরিধেয় দেখেছি পাঞ্জাবি এবং পাজামা। আমরা যদি শেরে বাংলায় ফজলুল হকের কথা বলি, আমরা তার পরনে কি দেখেছি? পাঞ্জাবি পাজামাই দেখেছি। এভাবে করে আমরা অতীতের দিকে তাকালে এই দৃশ্য দেখতে পাবো। অর্থাৎ শার্ট প্যান্ট এসব কখনোই আমাদের সাধারণ পোশাক বা জাতীয় পোশাক কোনোটাই ছিল না। কিন্তু আজকালকার শিক্ষিত সমাজের এটি পোশাক, আর এই পোশাকটি পুরোপুরি ইউরোপ আমেরিকা থেকে আমদানি করা। সেটাকে আজ আমরা আমাদের নিজেদের করে নিয়েছি। আমাদের পোশাকের
পোশাক পরিচ্ছদের ধারণাটাও যেন আমাদের অন্যের কাছ থেকে ধার করতে হয়েছে। আর এটাও এই আধুনিক শিক্ষা ব্যবস্থারই ফল। এবার যদি নারীদের পোশাকের কথা বলি, আমরা বিশেষ করে উচ্চশিক্ষিত নারীদের কথাই বলবো, আমরা উচ্চ ডিগ্রিধারীদের কথাই বলবো। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যারা তার ক্যারিয়ার গঠন করেছেন এবং করে চলেছেন, তাদের পোশাকের অবস্থা কেমন? পুরুষের পোশাক যেমনি ভাবে সাধারণভাবে বেশিরভাগ পুরুষেরাই, সেটি হোক শার্ট আর কোট তো অবশ্যই, তার পোশাকের হাত থাকে কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। আর বিপরীত দিকে নারীদের পোশাকের হাতের পরিধি কোন পর্যন্ত? কনুইয়ের উপর পর্যন্ত। আশ্চর্যের বিষয়। আর হাল আমলে যেটা দেখতে পাই আমরা, পুরুষরা যেভাবে টাকনু গিরা ঢেকে প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরিধান করে বা আরো যাই পরিধান করুক, আর নারীরা এর সাথে পাল্লা দিয়ে যেন, অর্থাৎ অতি আধুনিক নারীরা, উচ্চ ডিগ্রিওয়ালারাই, যারা বেশি শিক্ষিত মনে করে নিজেদেরকে, তারাই তাদের পোশাক উঠতে উঠতে পায়ের টাকনো অতিক্রম করে আরো উপরে উঠে এসেছে। অর্থাৎ এটাই হলো আধুনিকতা, অর্থাৎ এটাই নাকি ফ্যাশন। তাহলে এই ফ্যাশন এবং আধুনিকতা কোথায় নিয়ে গেছে আমাদেরকে? সহজ কথায় বিকৃতিতে আমাদেরকে ডুবিয়েছে। এটি একদিকে দৃষ্টিকটু, অন্যদিকে মহান রবের বিধানের পরিপন্থী। একই সাথে চিকিৎসা বিজ্ঞান এটির অসংখ্য নেতিবাচক দিক আবিষ্কার করেছে, অথচ সেটি হয়েছে আমাদের পছন্দের পোশাক। একই সাথে আমরা বলতে পারি পুরুষ যে শার্ট কিংবা কোট জামা যা পরিধান করে, তাদের জামার গলার পর্যন্ত ঢাকা থাকে। প্রতিটি শার্ট কোট সবগুলো জামার গলা পর্যন্ত ঢাকা থাকে, অথচ এই গলা পর্যন্ত ঢাকা থাকার কথা ছিল নারীদের পোশাকের। আর নারীদের ক্ষেত্রে আমরা কি দেখি? তাদের জামার গলার সামনে এবং পেছনের অংশ এত বড় করে কাটা থাকে, অর্থাৎ এত বেশি উন্মুক্ত থাকে সামনের অংশে, গলার সামনের অংশে এবং পিঠের দিকে, যে শরীরের বিরাট অংশ উন্মুক্ত থাকে। আর সে পোশাকটি যদি হয় ব্লাউজ, তাহলে তার কথাই নেই। পেছনের বলা চলে বেশিরভাগ অংশই উন্মুক্ত থাকে এবং ব্লাউজের হাতা তো শেষ পর্যন্ত। আলট্রা মডার্নদের ব্লাউজের কোনো হাতাই থাকে না এবং সেটা একটা ফিতাই রূপ নিয়েছে, অর্থাৎ বাহু পুরোটাই উন্মুক্ত থাকে এবং পিঠের বলা চলে পিঠের প্রায় পুরো অংশই উন্মুক্ত থাকে। আর পুরুষদের গলা পর্যন্ত ঢাকা পোশাক। এই হলো আধুনিক বিকৃতির কথা। এবার আমরা আরেকটা বিষয়ের দিকে যাই, আমাদের বিকৃতি কোন পর্যায়ে? অর্থাৎ এই শিক্ষা আমাদেরকে একটা হীনমন্য জাতিতে পরিণত করেছে, একটা আত্মবিশ্বাসহীন জাতিতে পরিণত করেছে, আত্মমর্যাদাহীন জাতিতে পরিণত করেছে। যে কোনো বিষয়ে কোনো একটা সংবাদ, গুরুত্বপূর্ণ সংবাদ যদি আমরা জানতে চাই, কোনো একটা নতুন কোনো সংবাদ, তাহলে সেই সংবাদ জানার জন্য আমরা বেশি নির্ভর করি, সে অনেক বছর আগ থেকে আমরা নির্ভর করি বিবিসি, CNN, এসব ভয়েস অফ আমেরিকা বা এইসব গুরুত্বপূর্ণ যে সংবাদ মাধ্যমগুলো আছে, এইসব সংবাদ মাধ্যমের উপর আমরা বেশি নির্ভরশীল। এইসব সংবাদ মাধ্যমের সংবাদকে আমরা বেশি বিশ্বাস করি। আমার তো মনে আছে, আমার ছোটবেলায় যখন উপসাগরীয় যুদ্ধ চলছিল, তখন
মিডিয়া সুলভ ছিল না, মোবাইলের ব্যবহার, ইন্টারনেটের ব্যবহার ছিল না, তখন মানুষ সংবাদ জানার জন্য রেডিও কিংবা টেলিভিশনের উপর নির্ভরশীল ছিল। রেডিওটা সুলভ ছিল একেবারে গ্রাম পর্যন্ত। তখন রেডিওতে বিবিসির সংবাদ শোনার জন্য কিংবা ভয়েস অফ আমেরিকার সংবাদ শোনার জন্য মানুষ চায়ের স্টলে কিংবা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে যেত, অর্থাৎ যুদ্ধে কি ক্ষয়ক্ষতি হলো সেটি জানার জন্য। তার মানে আমরা আমাদের নিজস্ব সংবাদের উপর আমাদের আস্থা নেই, আমরা বিদেশি মিডিয়ার সংবাদ আমাদের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য। এটিও আমি বলবো আধুনিক শিক্ষার একটা ফল, এটা আমাদের বিকৃত মানসিকতার ফল। এখন কেউ বলতে পারে যে আন্তর্জাতিক সংবাদ জানার জন্য আন্তর্জাতিক গণমাধ্যম, হ্যাঁ, আন্তর্জাতিক গণমাধ্যম থেকে আমাদেরও সংবাদ সংস্থা রয়েছে। কিন্তু আমি আরেকটা সংবাদের কথা বলি। বর্তমান সময় পর্যন্ত আমাদের দেশে মাঝে মাঝে আদমশুমারি হয়, সেন্সাস হয়, এই যে মানুষের শুমারি হয়, গণশুমারি হয়, এই শুমারির যে ফলাফল অথবা আমাদের যে কোনো একটা জাতীয়, আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো একটা সংবাদ, সেটি জানার ক্ষেত্রে আমরা প্রাধান্য দেই আমরা বিদেশি সংবাদ মাধ্যমে কি বলছে, অর্থাৎ আমাদের ঘরের সংবাদটিও আমরা জানার চেষ্টা করি বিদেশি সাংবাদিকদের কাছ থেকে। তারা কি বলল সেটি বেশি গ্রহণযোগ্য হতে পারে। অথচ বাস্তবতা হলো যে বিবিসির সংবাদের কথাই বলি, কিছুদিন আগে আমি একটা রিপোর্ট দেখেছিলাম, একটা জরিপ দেখেছিলাম। সেই জরিপের মধ্যে আন্তর্জাতিক একটা সংস্থা সে জরিপ পরিচালনা করেছিল। তারা বলেছে যে ইংল্যান্ডের প্রায় ৭৫% মানুষ বিবিসির সংবাদ বিশ্বাস করে না। তারা মনে করে, ইংল্যান্ডের ৭৫% মানুষই মনে করে যে বিবিসির সংবাদ মিথ্যাই, তারা সত্য পরিবেশন করে না। আর আমাদের অবস্থা উল্টো, অর্থাৎ আমরা তাদেরটাকে বিশ্বাস করি, আমরা নিজেরটা বিশ্বাস করি না। এইভাবে করে আমাদের বিকৃতি চারদিক মাথা চাড়াতে উঠেছে, এবং সে বিকৃতি যে যত শিক্ষিত তার মধ্যে তত বেশি বিকৃতি। এরপর আমরা আরেকটা দিকে যদি আলোচনা করি, এদেশে সবচেয়ে দুর্নীতি কারা বেশি করছে, মানুষের ক্ষতি, মানুষের সর্বনাশ করছে কারা? শিক্ষিত সম্প্রদায়, ডিগ্রিধারীরা, নাকি খেতে খামারে যারা কৃষি কাজ করে, একেবারে স্বল্প শিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষ? কারা মানুষের উপকারী হিসেবে প্রমাণিত হয়েছে বারবার? কারা হাজার হাজার কোটি টাকা লোপাট করছে? কেউ বলতে পারে যে অশিক্ষিত মানুষদের পক্ষে তো হাজার হাজার কোটি টাকা লোপাট করা সম্ভব না। সে কথা আক্ষরিক সত্য হতে পারে, কিন্তু বাস্তবতা হল যে ক্ষতি করার সে ক্ষতি করবে, এবং এই ক্ষতির ব্যাপারটা, যে মানুষের এই ক্ষতির বিষয়টা মানুষের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি এবং পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, এই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কেবল কিছু ডিগ্রি দান করছে, কিছু সার্টিফিকেট দিচ্ছে। ফলে তারা এই ডিগ্রি অর্জন করে যখন তারা পেশাগত জীবনে প্রবেশ করে, তখন সেখানে তাদের কোনো বিবেকবোধ কাজ করে না। সেখানে যখনই তারা অর্থের গন্ধ পায়, সে অর্থ যে পথে আসুক, এটা যত অন্যায়, অবৈধ, বিকৃত পথে হোক, তারা সেটির জন্য মরিয়া হয়ে ওঠে, লালায়িত হয়ে ওঠে। অর্থাৎ এক কথায় শিক্ষিত জনগোষ্ঠী যেন মানুষের জন্য বড় বিপদ এবং ঝুঁকির কারণ হয়ে পড়েছে। অশিক্ষিত মানুষরা ততটা বিপদের কারণ নয়। এমনিভাবে আমরা যদি আরেকটা বিষয়ের দিকে যাই, আরেকটু উঁচু পর্যায়ের বিষয়, আমরা দেখি
নোবেল প্রাইজ বলে একটা প্রাইজ আছে, যে প্রাইজটাকে আমরা মনে করি অনেক উঁচু পর্যায়ের, এবং এটাই যেন বিশ্বের সবচেয়ে সম্মানিত পুরস্কার। আমাদের এদেশের দু একজন এই পুরস্কার পেয়েছে, আমি তাদের নাম উল্লেখ করতে চাই না। যারা এই পুরস্কারগুলো পেয়েছে, পুরস্কার প্রাপ্তদের ব্যাপারে আমাদের মিডিয়া এবং ডিগ্রিওয়ালারা, তাদের জন্য উচ্ছ্বাসের শেষ নেই। তাদের প্রশংসা তারা পঞ্চমুখ, অর্থাৎ তারা যেন দুনিয়া জয় করে ফেলেছে। অথচ তারা যে জন্য এই পুরস্কারগুলো পেয়েছে এবং কিভাবে পেয়েছে, এর ইতিহাস আমরা কখনো তুলেই দেখি না, আমরা জানার চেষ্টা করি না কি জন্য পেয়েছে এবং কিভাবে পেয়েছে। আমরা এগুলো তলিয়ে না দেখলেও আমরা এর জন্য লালায়িত হলেও, আমরা এটাকে সবচেয়ে বড় মর্যাদাকর বিষয় মনে করলো, কিন্তু ইউরোপ আমেরিকাতে এমন মানুষজন আছে, সেখানে পশ্চিমা জগতে এমন মানুষজন আমরা পেয়েছি যারা এই পুরস্কারকে সত্যিকার মর্যাদার মানদণ্ড মনে করেন না। প্রসঙ্গক্রমে আমি জর্জ বার্নার্ড শর কথা উল্লেখ করতে পারি, যিনি একজন বিশ্ববিখ্যাত ইংরেজি সাহিত্যিক, দার্শনিক। তাকে যখন নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়, নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়, তিনি সেটি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন এই পুরস্কার যোগ্যদেরকে দেওয়া হয় না, এটা একটা পলিটিক্যাল পুরস্কারে পরিণত হচ্ছে, রাজনৈতিক বিবেচনায় এবং আরো নানা দিক। বর্তমান কেবল রাজনৈতিক বিবেচনা নয়, এখন আরো অনেক বিবেচনা এর সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ এই পুরস্কার সত্যিকার অর্থে যোগ্য লোকদেরকে দেওয়া হয় না, এটা অনেক বিবেচনায় প্রদান করা হচ্ছে। যাই হোক, আরো আছে। আমাদের মস্তিষ্ক ওখানে গিয়ে ঠেকেছে, আমাদের চিন্তা এত বিকৃত হয়েছে, আমরা যখন শুনি যে আমাদের কোনো ব্যক্তি বা আমাদের দেশের কোনো বিষয় গিনেজ বুকে স্থান পেয়েছে অথবা ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত হয়েছে, অথবা এই জাতীয় ইউরোপ আমেরিকার কোনো সংস্থা কর্তৃক আন্তর্জাতিক কোনো সংস্থার মাধ্যমে স্বীকৃতি পেয়েছে, অথবা জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আমাদের কোনো ব্যক্তি কোনো চাকরি পেয়েছে, তখন আমাদের আর উল্লাসের শেষ নেই। তখন আমরা মনে হয় যেন দুনিয়া জয় করার প্রায় দ্বার প্রান্ত উপনীত হয়েছে। কিন্তু আমরা ভেবে দেখি না কখনো যে ওরা কারা আমাদের এসব পুরস্কার প্রদান করছে। ওরা তো তারাই যারা দেশটার সর্বনাশ সাধন করেছে, যারা দেশটাকে 190 বছর গোলামি জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে, তারাই আজ আমাদেরকে আবার পুরস্কৃত করছে। শুধু পুরস্কৃত নয়, ওদের স্পর্ধা এতটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের গোলামির কারণে, আমাদের গোলামির মানসিকতা ওদের স্পর্ধা এতটাই বাড়িয়ে দিয়েছে যে তারা আমাদেরকে উপদেশ খয়রাত করে, আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য সময় সময় উপস্থিত হয়ে যায়। তোমরা এটা করো, সেটা করো, ওটা করো না, সেটা করো না, এসব করলে তোমাদের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, তোমরা এই সমস্যায় পতিত হবে। আর তাদের এসব উপদেশ, এসব বিচার বিশ্লেষণ বিবেচনা, এগুলো যেন আমাদের শিরোধার্য। আমরা একবারও ভেবে দেখার যোগ্যতা অর্জন করিনি ওরা কারা আমাদের পুরস্কৃত করছে কিংবা উপদেশ বিতরণ করছে। ওরা তো কখনোই আমাদের বন্ধু ছিল না, ওরা তো আমাদের স্বীকৃত, ঐতিহাসিক ভাবে প্রমাণিত, তারা এই জাতির, এই দেশের, আমাদের শিক্ষা, সংস্কৃতি, মূল্যবোধ সবকিছুর তারা চিহ্নিত শত্রু। এটাকে এভাবে বলা যেতে পারে, বাংলা একটা কথা আছে যে গরু মেরে জুতা দান, অর্থাৎ আমাদের সর্বনাশ সাধন করে এরপর আমাদের তারা পুরস্কার দেয়, আমাদের এখানে সেখানে এক একটা চাকরির ব্যবস্থা করে দেয়, আর আমরা হই হুল্লোড় শুরু করে দেই বিশ্ববিজয়ের কথা,
আমরা আমরা যেন বিশ্বজয় করেছি এমন ভাবখানা আমরা প্রদর্শন করি। আরও আছে, মাঝে মাঝে আরও কিছু সংবাদ প্রকাশিত হয়, সে বিষয়টিও কোনো বিজ্ঞ জনচিত নয়। এই বিষয়টিও আমাদের জন্য একটা অজ্ঞতা ছাড়া আর কিছু নয়। সেটি কি? সেটি হলো, আমরা দেখি যে আমাদের কখনো কোনো পুরুষ, কখনো কোনো মহিলা এভারেস্ট বিজয় করেছে, এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ তারা অতিক্রম করেছে, উঠেছে। এর জন্য হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। অথবা এমন ব্যতিক্রম কিছু করে বসে যে তারা মহাশূন্য থেকে লাফিয়ে পড়েছে, অথবা এই সেই তারা নানা ব্যতিক্রম কোনো ঘটনা ঘটিয়ে বসে, অথবা এদেশের কোনো নারী আন্তর্জাতিক পরিমণ্ডলে কিছু একটা করে বসলো। এটা নিয়ে মিডিয়ার চিৎকার চেঁচামেচির কোনো শেষ নেই, এবং এগুলো দিয়ে আমরা নিজেরা যাতে উঠেছি বলে আমরা ভাবতে থাকি। প্রসঙ্গক্রমে আরো একটা কথা আমরা বলতে পারি, আমাদের বিকৃতি কোথায় গিয়ে ঠেকেছে। আমাদের দেশে কয়েক বছর ধরে সুন্দরী প্রতিযোগিতা হয়। সুন্দরী প্রতিযোগিতা, এখানে যে কিসের প্রতিযোগিতা হয় এটি সবাই জানার কথা। এটি কি বললে সহজে এটাই বলা যায় যে সুন্দরী নারীদের নগ্ন দেহের প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতার যারা আয়োজন করে, আয়োজকরা কথাগুলো বলে, আবার আমাদের মিডিয়ায় কথাগুলো খুব ফলাও করে জাতীয় গণমাধ্যমগুলো এবং সকল মিডিয়াতে এগুলো প্রচারিত হয় যে এই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে, অর্থাৎ নগ্ন নারী দেহের প্রদর্শনীর মাধ্যমে নাকি আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছি। যারা যেসব নগ্ন নারীরা তাদের শরীর প্রদর্শনের মাধ্যমে ওইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তারাও তাদের সাক্ষাৎকারে এই কথাগুলো বলে। সে কেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যখন তার কাছে জানতে চাওয়া হয় তখন সে বলে, এর মাধ্যমে আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। এ হলো আমাদের শিক্ষা, আমাদের স্বভাব, রুচি, আমাদের মানসিকতার অবস্থা। এবং এই সব কিছুই কারণ একটাই, এই সব কিছুরই একটাই কারণ, যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে সত্যিকার কোনো গাইডলাইন দিতে পারছে না। আমাদের শিক্ষা আমাদের নিজেদের চেনাতে পারছে না, কোনটি আমাদের জন্য ইতিবাচক, কোনটি নেতিবাচক, কোনটি আমাদের জন্য কল্যাণকর, কোনটি আসলে অকল্যাণকর। এক কথায়, কোনটি স্বীকৃতি, কোনটি বিকৃতি, কোনটি সুস্থতা, কোনটি অসুস্থতা, এই বোধটুকু আমাদের শিক্ষা আমাদেরকে দিতে পারছে না। আমি আবারও বলছি, আমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। ফলে এই জাতি শিক্ষার হার বাড়ছে, পাশের হার বাড়ছে, উচ্চ ডিগ্রিধারীর সংখ্যা বেড়ে চলেছে। একই সাথে পাল্লা দিয়ে আমাদের যাদের চতুর্দিকে যেন এই বিকৃত মস্তিষ্ক, বিকৃত রুচির মানুষের সংখ্যায় বেড়ে চলেছে। এজন্য একজন লেখক বলেছিলেন যে বাড়ছে শিক্ষার হার, কমছে মানুষ। এজন্যই এখন আমাদের শিক্ষা, এই প্রচলিত শিক্ষা নয়, আমাদেরকে পথ ধরতে হবে প্রকৃত শিক্ষার, অর্থাৎ নিজেকে চেনার শিক্ষার দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।